শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিদ্যুৎ খাতে আর্থিক দৈন্যদশা, সরকারের পাওনা 52,000 কোটি টাকারও বেশি। বিদ্যুৎ কেন্দ্রের ব্যাংক ঋণ 1.5 লাখ কোটি টাকা। 1.5 বছরের বেশি সময় ছাত্রলীগকে আক্রমণ শানানোর পর দলটির কর্মীদের এনসিপিতে যান নাহিদ ইসলাম। সচিবের মৃত্যু ম্যালেরিয়ার শঙ্কা বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখনও পুরোপুরি নির্মূল না হলেও ঢাকায় শঙ্কা নেই। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দেশের বিদ্যুৎ খাতের সামগ্রিক আর্থিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, গত 9 এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহকারীদের কাছে সরকারের বকেয়া পাওনার পরিমাণ দাঁড়িয়েছে 52,300 কোটি টাকারও বেশি। এর বাইরেও ব্যাংকিং খাতে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ঋণের বোঝা রয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। 19 এপ্রিল ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বিদ্যুৎ খাতের এই সংকটাপন্ন চিত্র তুলে ধরেন। মন্ত্রী জানান, এই বিশাল বকেয়ার মধ্যে গ্যাস ও জ্বালানি তেল ভিত্তিক আইপিপি বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া 17,357.68 কোটি টাকা। সরকারি কোম্পানিগুলোর নিজস্ব ক্যাপাসিটি ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া 5,623.03 কোটি টাকা এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিপরীতে বকেয়ার পরিমাণ 3,891.55 কোটি টাকা। বিশাল পরিমাণ বকেয়া এবং ঋণের এই বোঝার কারণে বিদ্যুৎ খাতের সামগ্রিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্ত্রী সংসদকে অবহিত করেছেন। ছাত্রলীগের এমন নেতাকর্মীরাও জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করে জানান, অতীতের রাজনৈতিক পরিচয় নয়, বরং বর্তমানের আদর্শ এবং স্বচ্ছ ভাবমূর্তিও হবে এনসিপিতে যোগদানের মাপকাঠি। 19 এপ্রিল দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এবি পার্টি, আপ বাংলাদেশ ও ভবিষ্যৎ বিরোধী ছাত্র আন্দোলন, এই 3 দল প্ল্যাটফর্ম ও সংগঠনের 44 জন নেতাকর্মীর এনসিপিতে যোগদান উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সবার জন্য এনসিপির দুয়ার খোলা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, অতীতে যারা ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগ যে সংগঠনই করুক না কেন, তারা এনসিপির কাছে মুখ্য নয়। আজ থেকে যারা এনসিপিতে আসবে তারা এনসিপির আদর্শ ধারণ করে নেতাকর্মী হিসেবে কাজ করবে। তবে দলে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী ও সমর্থনকারী এবং চাঁদাবাজ ও দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিরা কখনো এনসিপিতে আসতে পারবে না। সম্প্রতি ম্যালেরিয়া আক্রান্ত হয়ে বাংলাদেশে সরকারের এক সচিব পর্যায়ের কর্মকর্তা মারা গেছেন। প্রায় ভুলে যাওয়া এক রোগে এত উচ্চ পর্যায়ের কর্মকর্তার মৃত্যুর ঘটনায় জনমনে দেখা যাচ্ছে শঙ্কার ছায়া। যেখানে ঢাকার মতো শহরে কয়েক মিনিটে অন্তত একটি মশা দংশন করে, সেখানে ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগের শঙ্কা হওয়াটাই স্বাভাবিক। যদিও সেই কর্মকর্তা আফ্রিকার দেশ ক্যামেরুন সফর থেকে ফিরে আসার পর জ্বরে আক্রান্ত হন, যে এলাকাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। জ্বরের এক পর্যায়ে প্লাটিলেট কমে যাওয়ায় সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সচিব। শুক্রবার সকালে তার মৃত্যুর পর মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ম্যালেরিয়া শনাক্ত হওয়ার খবর জানানো হয়। বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন, যেসব দেশে ম্যালেরিয়া রোগ এখনও আছে তার মধ্যে ক্যামেরুন একটি, এবং সেখানকার ভেরিয়েন্টও অনেক শক্তিশালী। কিন্তু প্রশ্ন উঠেছে, ক্যামেরুন বা ম্যালেরিয়া আছে এমন কোনো দেশ থেকে আক্রান্ত হয়ে দেশে আসার পর কাউকে অ্যানোফিলিস জাতীয় মশা কামড় দিলে ওই জীবাণু ছড়াতে পারে কিনা? একই সাথে রাজধানী ঢাকায় অ্যানোফিলিস জাতীয় মশা আছে কিনা এবং থাকলে তা ম্যালেরিয়া জীবাণুবাহী কিনা? অর্থাৎ সব মিলিয়ে ঢাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি আসলে কতটা আছে বা আদৌ আছে কিনা?
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক মোহাম্মদ হালিমুর রশিদ বলেছেন, ঢাকা থেকে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি মোটেও নেই। তবে কীটতত্ত্ববিদরা অবশ্য বলছেন, ঢাকায় অ্যানোফিলিস জাতীয় মশা আছে, কিন্তু সেই মশার ম্যালেরিয়া রোগ ছড়ানোর ক্ষমতা বা ম্যালেরিয়া জীবাণু হার কেমন তা নিয়ে গবেষণা দরকার। বাংলাদেশে সরকারের ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে ম্যালেরিয়া পুরোপুরিভাবে নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। যদিও সেটি অর্জন করা সম্ভব হবে কিনা এরই মধ্যে সেই প্রশ্নও উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশের ৩ পার্বত্য জেলা এবং সীমান্তবর্তী ১৩টি জেলাকে ম্যালেরিয়া প্রবণ হিসেবে বিবেচনা করা হয়। ভারতের সাবেক মন্ত্রী, ব্যারাকপুরের সাবেক এমপি, বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে হাই কমিশনার করে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। হিন্দুস্তান টাইমস লিখেছে, দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাই কমিশনারের দায়িত্ব দিতে যাচ্ছে ভারত। তিনি পেশাদার কূটনৈতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। হিন্দুস্তান টাইমস বলছে, ভারতের নরেন্দ্র মোদী সরকার ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পরবর্তী হাই কমিশনার হিসেবে মনোনীত করলেও বিষয়টি এখন তারেক রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায়। আনন্দবাজার লিখেছে, শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না ঘটলে পশ্চিমবঙ্গের ভোট শেষ হলেই দীনেশকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানোর সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। এরপর গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ শুরু হয় দুই তরফেই। আজ ঐতিহাসিক ১৯ এপ্রিল, চট্টগ্রাম যুব বিদ্রোহের দ্বিতীয় দিন। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার লড়াইয়ে উজ্জ্বলতম ঘটনাপ্রবাহকে ঘিরে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এর আগে জাহাজ চলাচলের জন্য যে বিশেষ পথ বা করিডোর খোলা রাখা হয়েছিল সেটিও এখন থেকে বন্ধ থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং ফি দিয়ে জাহাজ চলাচলের যে সুযোগ ছিল তা বাতিল করা হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে শনিবার রাতে তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে ইয়েমেন উপকূলের বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সানাভিত্তিক হুতি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুতিদের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন আল এজ্জি লিখেছেন, সানা যদি বাব আল মানদেব প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয় তবে মানুষ বা জিন কারো পক্ষেই তা আবার খোলা সম্ভব হবে না। এবার শুনে নিচ্ছে বাংলিয়ানার বাণিজ্য সংবাদ। 2 দিনে বাজার থেকে $12 কোটি কেনার ব্যাখ্যায় বাংলাদেশ ব্যাংক বলছে, বিদেশি দায় পরিশোধের চাপ না থাকায় এবং রেমিটেন্স প্রবাহ বেড়ে যাওয়ায় রিজার্ভ বাড়াতে বিদেশি মুদ্রাবাজারে হস্তক্ষেপ করা হয়। গত বুধবার ১২২ টাকা ৭৫ পয়সা দরে বেসরকারি ইসলামী ব্যাংক $7 কোটি কেনে কেন্দ্রীয় ব্যাংক। পরের দিন একই দরে 4 ব্যাংক থেকে আরও $5 কোটি কেনা হয়। 2 দিনই আন্তঃব্যাংকে ডলার কেনা বেচা হয় ১২২ টাকা ৭০ পয়সায়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সরকারি বৈদেশিক পেমেন্ট সহ অন্যান্য বেসরকারি পেমেন্ট এর চাপ থাকায় বাংলাদেশ ব্যাংক বেশ কিছুদিন ধরে বৈদেশিক মুদ্রা বাজারে হস্তক্ষেপ করেনি।
তবে সাম্প্রতিক সময়ে উক্ত পেমেন্ট সমূহের চাপ কমে আসায় এবং রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যে বিদ্যমান অ্যাকশন পদ্ধতির মাধ্যমে হস্তক্ষেপ করে। এবার শুনে নিচ্ছি বাংলিয়ানার ক্রীড়া সংবাদ। ইউরোপিয়ান ফুটবলে দর্শক কর্তৃক ফুটবলার হেনস্থার ঘটনা যেন এখন ডাল ভাতে পরিণত হয়েছে। ভক্তদের নেক্কারজনক আচরণের শিকার হয়ে প্রায়ই আলোচনায় আসেন ভিনিসিয়াস জুনিয়র, অরেলিয়ন চুয়ামেনি, লামিন ইয়ামালরা। সর্বশেষ দর্শকদের বাজে আচরণের শিকার হলেন লেস্টার সিটির বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। প্রতিপক্ষের মাঠ ফ্রেটন পার্কে এদিন শুরুর একাদশেই ছিলেন হামজা। ৭১ মিনিটে তাকে তুলে জর্ডান জেমসকে নামান লেস্টারের কোচ গ্যারি রোয়েট। মাঠ ছেড়ে যাওয়ার সময় স্বাগতিক দর্শকদের রোষানলে পড়েন হামজা। গ্যালারি থেকে এক ডিফেন্সিভ মিডফিল্ডারকে লক্ষ্য করে তির্যক মন্তব্য করতে দেখা যায় পোর্ট সামাউথের দর্শকদের। তারকা ফুটবলার বিষয়টি মেনে নিতে না পেরে গ্যালারির দিকে তাকিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মাঠের পাশে থাকা পোর্ট সামাউথের দর্শকদের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রেফারি বিষয়টি আমলে না নিয়ে উল্টো হামজাকে হলুদ কার্ড দেখান। বাংলিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।